শোনা যায়? ঠিক আছে, আমারটা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওয়েট 1 মিনিট। ঠিক আছে এখন। হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করি। তো সবার আগে বলো দাদা, তুমি কেমন আছো? আমার এই তো চলছে, আপাতত ভালোই আছি। বলো তুমি কেমন আছো, বলো। আমি ভালো আছি। তো তোমার সাথে আর কি কথা বলার অনেক ইচ্ছে ছিল। তো আর কি সময়ের জন্য তুমি সময় দিতে পারো নাই, তো আমিও দিতে পারি নাই। না হলে আরো আগে কিন্তু হ্যাঁ, সময় আমারও দিয়ে আসতাম। আমারও ওই মাঝে কয়েকটা দিন আর কি আমি বিজিই ছিলাম, বাইরে বাইরে ঘুরছিলাম আর কি। সেটার জন্যই আর কি টাইম হয়নি তো। তো যাই হোক, আজকে টাইম পেয়েছি আমরা। তো আজকে আমরা একটা পডকাস্ট ভিডিও আলোচনা করব, তো আড্ডা হবে। হ্যাঁ তো হ্যাঁ, রূপম চলো। দাকে সবাই চিনো, তিনি কিন্তু ইন্ডিয়ান একজন ইউটিউবার। তো তিনি তার ভিডিও আমি দেখি, তো অনেক বড় আর কি ভাবতে পারো। তো তিনি অনেক ভিডিও দিয়ে থাকেন সুপারস্টার জিদ্দার এবং শাকিব খানের, দেবদার। তো ভালো ভালো ভিডিও তৈরি করে। তো আজকে এই সুপারস্টারদেরকে নিয়ে এবং নতুন মুভি নিয়ে আলোচনা করব আমরা। তো দাদা, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমে শুরু করছি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে। তো এপার বাংলা এবং ওপর বাংলা নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো অলরেডি তো শাহিব খানের তাণ্ডব মুভি তো পুরো তাণ্ডব রাজত্ব করে গিয়েছে। তাণ্ডব তো চলছে, অলরেডি হ্যাঁ। তাণ্ডব করে দিয়েছে। তো তাণ্ডবের তাণ্ডব টিজার করে তোমার দিয়েছে। কাছে কেমন লাগলো? তাণ্ডবের টিজার নিয়ে আমার খুব একটা হাই এক্সপেকটেশন ছিল না, বাট রায়হান রাফির ওপর আমার বিশ্বাস ছিল যে সে যা কিছুই করুক না কেন ভালো কিছুই করবে। এবং আরেকটা আমার ইয়ে ছিল যে বাংলাদেশে শুটিং হচ্ছে, এবার তুফান বরবাদ এগুলো ইন্ডিয়ায় শুট হয়েছিল, একটা ভরসা ছিল যে হ্যাঁ কোয়ালিটি ওয়াইজ অনেকটাই ভালো হবে লোকেশন। বাট এটা আমি সত্যি মানে অবাকই হয়েছি যে বাংলাদেশের এত ভালো রকম মানে জায়গায় জায়গায় শুট করেছে। এবং ডিওপি তাসিন রহমান, সে ভালো ভালো শট নিয়েছে। তো এটা খুব ভালো বিষয় যে বাংলাদেশে এফডিসি তে শুট হয়েছে, রাজশাহীতে শুট হয়েছে, রাজশাহী আরো বিভিন্ন জায়গায় শুট হয়েছে। তো জিনিসগুলো দেখে আমার ভালো লেগেছে। এবং টিজার মানে আউট অফ দ্য বক্স একটা টিজার আমার লেগেছে, ভালো টিজার হয়েছে, খুব ভালো একটা যাই হোক, টিজার কাট হয়েছে। তুফানে তোমার সব থেকে বেশি ভালো লাগলো যে নিজের বাংলাদেশে এরকম একটা সিচুয়েশনে মুভি শুট করেছে এবং পুরো শুটিং কিন্তু বাংলাদেশে চলছে। তো এখন পুরো তাণ্ডবের টিম কিন্তু এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে না গানের শুটের জন্য। না, শ্রীলঙ্কা থেকে চলে এসেছে, শ্রীলঙ্কা থেকে কলকাতায় এসেছে, কলকাতায় ডাবিং চলছে ও তাণ্ডবের না, টিম। আমি কিছু আপডেট শুনতে পেয়েছিলাম যে তোমাদের আর কি ইন্ডিয়ায় হ্যাঁ, এখন শ্রীলঙ্কায় ছিল, বাট মেগাস্টারে যেদিন আর কি ইয়ে হলো, ওই পুরস্কার হলো গত পরশু দিন আই থিঙ্ক। পরশু দিনই রাত্রির বেলায় কলকাতা চলে এসেছে এবং কালকে প্লাস আজকে আই থিঙ্ক ডাবিং চলছে, মেগাস্টারের ডাবিং চলছে কলকাতায়। আচ্ছা যাই হোক, এবারে ঈদে আসছে তো এবারে তাণ্ডব মুভি পাবো। তো তাণ্ডব কি তো বরবাদের রেকর্ড কি ব্রেক করতে পারবে? মনে তো হচ্ছে করে দেবে। কারণ রায়ান রাফি এরকম একজন ভালো একজন পরিচালক। রাইহান রাফি মানে কোনো সন্দেহই নেই, রায়হান রাফি মানে জাস্ট মানে একটা ধামাকা। এটাও আমরা চাই যেন শাকিব খানের মুভি যেন শাকিব খানের রেকর্ড ভাঙতে পারে। কিন্তু শাকিব খান স্টার তো হয়েছে অনেক পরিশ্রম। তো আগামীকাল দেখলাম পরিশ্রম যে করে, তার হ্যাঁ। এই মেরিল প্রথম আলোতে তাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এটার জন্য কিন্তু তার ব্যক্তিগতভাবে কিন্তু কিছু কথাও বলেছে যে তাকে সুপারস্টার হতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এবং কেউ কিন্তু দেয়নি। কিছু কিছু বাংলা ইন্ডাস্ট্রিতে জড়িত আছে যে তারা কিন্তু তাকে উপরে উঠতে দেয়নি বা এই পর্যায়ে কিন্তু আসতে অনেক কষ্ট হয়েছে। তো এটার বিষয়ে কি বলবে তুমি? যে তার আর কি অনেক কিন্তু সেই আমরা দেখেছি যে মেরিল প্রথম আলো কিন্তু অনেক কথা বলেছে যে তার ব্যক্তিগতভাবে এমন কোনো কষ্ট পায়নি, কিন্তু সেই কষ্ট কিন্তু শেয়ার করেছে। যা তার ফ্যামিলি কিন্তু তাকে এত কষ্ট দেয়নি। এই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু তিনি অনেক কষ্ট পেয়েছেন। তো এটার বিষয়ে কি বলবে তুমি? দেখো, কষ্ট তো সবাইকেই পেতে হয়। আজকে শাহরুখ খানও একটা সময় পর্যন্ত কষ্ট করে এসছে, সেটা সে এখন শেয়ার করে বলে আমাদের খুব ভালো লাগে। তো সেমনি মানে প্রত্যেকটা স্টারদেরই একটা স্ট্রাগল লাইফ থাকে বা একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, যেই পিরিয়ডে তারা ধরো মানে অনেক ফেস করতে হয়, অনেক কিছুই ফেস করতে হয়। ইভেন মেগাস্টার যেদিন মানে এই কথাটা বললো যে ওই মানে কয়েকটা ডিজাস্টার বা ফ্লপ সিনেমার পর ইভেন কাছের মানুষগুলোর থেকেই সে মানে মন্দ মন্দ কথা শুনেছে, কাছের মানুষগুলোকে পরিবর্তন হতেই সে দেখেছে নিজের চোখে। একদম সব থেকে কাছের মানুষগুলো, তারা তাদেরকে বলেছিল মানে তাকে বলেছিল যে তোমার তো দিন শেষ, ইউ আর ডেড হর্স, ঠিক আছে, মৃত ঘোড়া, এই বলে বলেছিল। তো তখন সে নীরবে চুপ থেকে কাজ করে গেছে এবং জবাবটা দিয়ে দিল। এই পরপর 4টে 5টা সিনেমা, প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান, এখন বরবাদ, 5টা হয়ে গেল, 6 নম্বরটা লোডিং হচ্ছে।
তো জবাব তো দিয়ে দিল ভাই। অলরেডি এটা ভালো লাগলো যে তিনি ঠিক জবাবই দিছে যে তিনি যে চ্যালেঞ্জটা মুখোমুখি করতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি। কিন্তু তিনি এবারে শুরু করেছেন। তো তারা শেষ করেছে, তিনি শুরু করেছেন। তো এটাই সবথেকে বেশি ভালো লাগলো। হ্যাঁ, আমার মনে হয় দাদা যে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ওপার বাংলার জিৎ। এই ২ সুপারস্টারের মধ্যে আমার মনে হয় কোনো বড় ব্যবধান নেই। তারা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য হ্যাঁ, অনেক কিছু আমিও করে। তাদের দুজনকে সামনে থেকে দেখেছি। আমি তো যখনই মানে জিদ্দার সঙ্গে আমার আগে দেখা হয়েছে। আর মেগাস্টারকে যখন তুফানের প্রিমিয়ারে যখন দেখি পুরো দেখে মনে হচ্ছিল ভাই পুরো মানে জিদ্দা আর মেগাস্টারকে যদি পাশাপাশি যদি দাঁড় করানো হয় পুরো ২ ভাই মনে হবে। একেবারে মানে গায়ের রং-ফং প্রত্যেকটা জিনিস সেম। আর আমি তো ছোটবেলা থেকে জিদ্দার মানে চরম ভক্ত, চরম লেভেলের ভক্ত। দেবদাকেও ভালো লাগে, দেবদার সিনেমাও দেখি, দেবদাকেও মানে দেবদা হয়তো সেই লেভেলের আমি ভক্ত নই সত্যি কথা বলতে। বাট দেবদাকে আমার ভালো লাগে, দেবদাকে সাপোর্ট করি। কিন্তু ওই ফ্যানদের মতো লড়ালড়িটা আমি কখনোই চাই না। ফ্যানদের মতো তো সারাক্ষণ লেগেই থাকে, এটা তো কমন বিষয়। বাট আমি ওটাকে কখনো এই করি না, সাপোর্টই করি না। আমি জানি স্টাররা তো স্টারদের জায়গায় ঠিক আছে না, স্টাররা আজকে স্টার হয়েছে একটা স্ট্রাগল পিরিয়ড পেরিয়ে এসছে বলে। আজকে হয়তো কারোর সময় খারাপ, কালকে কারোর সময় ভালো। আজকে তোমার সময় ভালো চলছে, আমার সময় খারাপ যেতেই পারে, বাট কালকে আমার সময় ভালো হতে পারে, তোমার সময় খারাপ যেতে পারে। তো এটা পুরোপুরি একটা মানে চক্রের মতো ঘুরছে। কিন্তু এটা দেখলাম যে শাহিব খানের সাথেও অনেক কথাবার্তা হয় যে তিনি অনেক আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম কিছু লোক আছে যে তারা কিন্তু কোনো সুপারস্টার যে দেখে যে সুপারস্টার মুভি চলছে ভালো একটা বক্স অফিসে আনতে পারছে এবং বাংলাদেশে যে কোনো সুপারস্টার হোক তাদের ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে চাইছে কিন্তু এটা কিন্তু তারা চাইছে না। আমরা কিন্তু বরবাদ মুভির ক্ষেত্রে দেখেছি যে বরবাদের যে পাইরেসিটা এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এটা যদি না হতো তাহলে দ্বিগুণ কিন্তু ১০০ কোটি টাকাও না এসে কিন্তু বক্স অফিস এনে দেওয়ার কিন্তু ক্ষমতা ছিল বরবাদ। কিন্তু সেটা আর হয়নি। তো বাংলাদেশে কিছু আরকি লোকের জন্য এটা হয়েছে যারা হলে কাজ করে। তারা কিন্তু এই মুভিটা কিন্তু পাইরেসি করে দিয়েছে। তো এটা তো এটার জন্য এটা তো কিন্তু স্বাভাবিক বিষয়। ওরা যদি ওতপ্রোতভাবে জড়িত না থাকে তাহলে এটা হবেও পরবর্তীকালে। যতক্ষণ না সার্ভার চেঞ্জ হচ্ছে, ই-টিকিটিং সিস্টেম চালু হচ্ছে, ততক্ষণ কিন্তু এই জিনিসটা হবে। এটা অ্যাবসোলিউটলি আমরাও জানি। কিন্তু শাহিব খানের যে কথাগুলো বলছে যে আমি দেখেছি মেরেল প্রথম আলোতে। কিন্তু এটা আমি দেখলাম যে সুপারস্টার জিদ্দা যে তাকে তিনি কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভেবেছে। যদি বাংলা ইন্ডাস্ট্রি যদি ১ম বলতে হয় যে কমার্শিয়াল মুভি কার হাত ধরে এসেছে বা বাংলা ইন্ডাস্ট্রির বড় বাজেটের মুভি কার হাত ধরে এসেছে। তাহলে সেটা তোমাকে অবশ্যই বলতে হবে জিদ্দার হাত ধরে। কারণ জিদ্দা একদম, একদম। যে সময় 'রাবণ' মুভি এনেছিল, সে 'রাবণ' মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছিল। শুধু সুপারস্টার রাবণ দেবদাও নয়, কিন্তু রাবণের আগের ছবিটা রিমেক ছিল 'বাজি'। ওটাও একটা কমার্শিয়াল ফিল্ম। 'বাজির' আগে যেটা এনেছে 'অসুর' সেটাও একটা মানে অন্য ধারার ছবি। জিদ্দা কনস্ট্যান্ট করে গেছে, থামেনি। জিদ্দা কমার্শিয়াল সিনেমাটাকেই ওই অ্যাকশন জিনিসটা থাকবে ওরকম সিনেমা করে গেছে। যেখানে অন্যরা সবাই শিফট হয়ে গেছিল অন্য জনরায়, বাট জিদ্দা কমার্শিয়াল জিনিসটাকে বা এই অ্যাকশন, জিদ্দাকে তো আমরা ছোটবেলা থেকে অ্যাকশন কিং হিসেবে চিনি। মানে প্রত্যেকটা সিনেমা ভাই অ্যাকশন জিনিসটা ভালো মানায় জিদ্দাকে। প্রত্যেকটা অভিনেতা, ইভেন অঙ্কুশ দা, মানে অঙ্কুশ হাজরা, সে পর্যন্ত বলে যদি ভবিষ্যতে আমি কখনো যদি অ্যাকশন সিনেমা করি তাহলে এই মানুষটাকে কপি করবো আমি। মানে অজিত দাকে আমি কপি করবো অ্যাকশনে। তো এটা সবাই মানে যে অ্যাকশনের মধ্যে ভাই জিদ্দা সেরা। তো সবাই যখন ওই লকডাউনের সময় বা লকডাউনের পরে পর্যন্ত ওই রাবণ দিয়ে একটা এত বড় হাইপ, তারপর চেঙ্গিজ, তো করে গেছে মানুষটা কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা করে গেছে, থামেনি। এটাও আমরা বলছি কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে যদি ১ম এ কিন্তু আমরাও ভেবেছিলাম, তোমরা রেগুলার তৈরি করো ভিডিও, তোমরাও কিন্তু ভেবেছিলে যে আমরা মনে হয় আর বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন মুভি আর হয়তো আর কোনদিন দেখতে পেতাম না বা বলিউড দেখে আমাদের দিন কাটতো। কিন্তু সেটা একমাত্র পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে সুপারস্টার জিদ্দা। তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আমার বড় কোনো প্রোডাকশন হাউস দরকার নেই। আমার কোনো বড় প্ল্যাটফর্ম দরকার নেই। কোনো প্রযোজনা দরকার নেই। কোনো প্রোডিউসার দরকার নেই। আমার শুধু গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্ক এই ২ টো প্রোডাকশন হাউস থাকলে আমার আর কিছু লাগে না। আমার হ্যাঁ, সর্বপ্রথম হ্যাঁ। ভালো একটা গল্প তৈরি করতে হলে আমার ভালো গল্প লাগবে। দেখো এমএন রাজ কিন্তু তিনি কিন্তু অনেক সাক্ষাৎকার বলেছে যে সুপারস্টার জিদ্দার কাছে কিন্তু আমি অনেক গল্প নিয়ে গিয়েছিলাম। কিন্তু গল্প কোনো ভালো হয়নি বা গল্প সুভাষটা জিদ্দা পছন্দ করেনি। তো বারবার কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তারপর যখন এই 'রাবণ' মুভির গল্পটা তাকে শোনায়, তো তিনি কিন্তু এককালে কিন্তু না করে দেয়। যে হ্যাঁ, এটা আমি করব, এটা জীবনে আমি পিছাবো না। তারপরে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু এটা রাজি করে কিন্তু এই মুভিটা করে। তো এটা থেকে তুমি যখন মানে ওই 2000 আই থিংক 22 থেকে জিনিসগুলো ফলো করছো তার মানে, ওই রাবণের সময় থেকে। ডেফিনিটলি তা আমার বলতে হচ্ছে কারণ আমি দেখেছি বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুভাষটা জিদ্দা যেভাবে ভেবে গিয়েছে এবং এখনো ভাবছে যে তিনি ইভেন পারবে। এম এন রাজদাকে সুযোগটা কিন্তু জিদ্দাই করে দিয়েছিল। মানে এম এন রাজদা অবভিয়াসলি এটাও বলেছিল যে হ্যাঁ, এম এন রাজদা সুলতান দা সেভিয়ার যে সিনেমাটা ছিল জিদ্দার, সুলতান দা সেভিয়ার, বেশ করেছি প্রেম করে, জিদ্দার মানে ম্যাক্সিমাম সিনেমায় এম এন রাজদা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে এসেছে।
এবার একটা সময় পর পর্যন্ত জিৎদা নিজেই এম এন রাজদাকে বলেছিল যে আর কতদিন এরকম ভাবে এডি হিসেবে কাজ করবে, নিজেও একটু গল্প গল্প কিছু ভাবো, পরিচালনা করো, আমরা তো আছি। তারপরে যখন এম এন রাজদা গল্প নিয়ে যায় রাবণ, তারপরে আর কি হয়, একটা অন্য রকমের অ্যাকশন নিয়ে এসেছিল, মানে সাউথ ইন্ডিয়ান থেকে রবি বর্মাকে নিয়ে আসা হয়েছিল আমাদের ইন্ডিয়া মানে ইয়েতে কলকাতায়। মানে এটা তো একটা হিউজ ব্যাপার, ওই অ্যাকশনের জন্য 1 কোটি টাকা খরচ হয়েছিল জাস্ট ওই রাবণের অ্যাকশনটার জন্য। আর রাবণের অ্যাকশন আই থিঙ্ক কেউ বলবো না যে খারাপ অ্যাকশন, এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন রাবণের অ্যাকশন। আমার এখনো কিন্তু কানে বাজে ওই রাবণের ফাইট গুলো, যা এখনো কিন্তু দেখি আমি, ঠিক আছে? টিজার টিলার তো টিজার যখন এসেছিল, এটা তো সুভাষ জিদ্দার প্রোডাকশন হাউস থেকে, যে আমরা কিন্তু হ্যাঁ ভেবেছিলাম যে যখন রাবণের ফার্স্ট লুক এসেছিল আমরা ভেবেছিলাম না এই মুভিটা অন্য ধরনের একটা বড় ধরনের কিছু হতে যাচ্ছে যা বাংলা ইন্ডাস্ট্রি কখনো দেখেনি। যা কিন্তু আমরা বলিউডে দেখতে পেতাম যে আলু অর্জুন এবং আরো কোনো সুপারস্টার আছে তারা কিন্তু অ্যাকশন মুভি করতো। তো আমরা ভেবেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিও তো হতে পারে এসব মুভি, আর দেখতে পেতাম না বা মনে হয় না আজও হবে কি সম্ভব। এটা কিন্তু আমরা ভেবে গিয়েছিলাম। তারপর যখন 'রাবণ' মুভির ফার্স্ট লুক এসেছে এবং টিজার টেইলার যখন এসেছে লঞ্চ করেছে তো দুর্দান্ত বলেছে, না এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কেটে যাচ্ছে। এবারে মনে হয় কোনো রিমেক মুভি চলবে না। এখন অরিজিনাল মুভি দিয়ে কিন্তু মাতিয়ে দিবে। তো সেটাই কিন্তু হয়েছে। তো দেবদাও কিন্তু সুভাষ জিদ্দাকে কিন্তু সাপোর্ট করেছে। তিনি কিন্তু বলেছে হ্যাঁ যে 'রাবণ' মুভি যদি বক্স অফিস হয়, সুপার ডুপার হিট হয় তাহলে আমি কিন্তু নেক্সট বড় একটা প্ল্যান করে কিন্তু হ্যাঁ, এটা পরবর্তীতে দেবদা ওই সময় বলেছিল। এটা কিন্তু অ্যাবসোলিউটলি কিন্তু দেবদা জানিয়ে দিয়েছে। কিন্তু দেবদা যে তার বড় ভাইকে যে সাপোর্ট করবেন এটা আসলে আমরা ভাবতে পারিনি কখনো। কিন্তু হ্যাঁ, দেবদা সে খাদান কিন্তু এনেছে, দেবদা কিন্তু তার তার খাদান কথাটা রেখেছে। দেবদা কথাটা বলেছিল যে রেখেছে। এই রাবণ যদি মানে ভালো রকম ভাবে চলে অবশ্যই আমি কমার্শিয়াল সিনেমা করবো, এবং দেবদার ভাবনাটা তখন থেকে শুরু হয়ে গেছিল। এত বড় সিনেমা, খাদানও তো একটা বড় সিনেমা। তাও খাদান আর রাবণের মধ্যে আমার কোথাও গিয়ে মনে হয় একটা গল্পের মধ্যে অনেক মানে পরিবর্তন করা যেত, বা গল্প আরো স্ট্রং হলে খুব ভালো হতো। গল্পের দিক থেকে একটু খামতি দুটো সিনেমাতেই রয়েছে, বাট অ্যাকশনে রাবণ মানে এখনো পর্যন্ত ভাই কেউ রাবণকে ছাড়াতে পারেনি। এবং আর একটা সিনেমার নাম বলো, মির্জা, অঙ্কুশদার মির্জা, ওখানেও অ্যাকশন খুব ভালো, খুব ভালো অ্যাকশন হয়েছে। এটাই 'রাবণ' দিয়ে তো অলরেডি বাংলা ইন্ডাস্ট্রি তো টেল করে দিয়েছে। তো এটার রেকর্ড মনে হয় না আদৌ কেউ ভাঙতে পারবে। কারণ তুমি দেখো 'রাবণ' কিন্তু পুরো করোনার পরে কিন্তু বাজে মুভি এসেছিল। বাজে। করোনার কালে কিন্তু বাজে মুভি অফ ছিল, শুটিং ও বন্ধ ছিল। তো তারপর থেকে কিন্তু অলরেডি চালু দিয়েছে। আমাদের বাংলাদেশেও কিন্তু বাজে মুভি চলেছে অলরেডি। তো হ্যাঁ, সেখানে বাজি কিন্তু বাংলাদেশে গেছিল কিন্তু ভালো খুব একটা ইয়ে ভালো হয়নি একটা সাফল্য শুনেছিলাম। পায়নি। তো এটা তো রিমেক। জুনিয়র এনটিআর মুভির রিমেক, সাথে হ্যাঁ, রিমেক। ওটা এটা তো বেকার রিমেক। বেকার যা মানে নিয়েছিল আর কি, এটা তারপর কিন্তু দরকার ছিল না। এটাই। তারপর থেকে 'রাবণ' মুভি তো অলরাইট সুপার সুপার ডুপার হিট হয়েছে। তারপর কিন্তু এম এন রাজ আরো একটা কথা বলেছে যে 'রাবণ 2' আসবে। এটা দর্শকদের ভালো লেগেছে। 'রাবণ 2' আসবে। তো আসুক আরো ২-১ বছর পরে আসুক সমস্যা নাই। কিন্তু হুম, 'রাবণ' মুভি যে বাংলা ইন্ডাস্ট্রিতে ঝড় দিয়েছে এবং ভালো একটা বক্স অফিস এনে দিয়েছে, এটা আমরা বলতে পারি যে এবারে আমরা ভালো একটা মুভি দেখব। তারপর থেকে কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু পুরো পাল্টে গিয়েছিল 'চেঙ্গিজ' মুভি। যে 'রাবণের' পরে কিন্তু আরো একটা মুভি দেখতে পাবো সেটা হচ্ছে 'চেঙ্গিজ'। সেটি ভালো একটা বড় চেঙ্গিস। বাজেটের মুভি। নিরাজ পান্ডে রাবণের সময় তো আমি ডাইরেক্ট সময় দিতে পারিনি, মানে তখন ধরো ইউটিউব আমার করতে করতে মাঝে স্টপ করে দিতে হয়েছিল, কারণ আমার তখন এইচএস পরীক্ষা ছিল, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তখন আর সেরকম ভাবে ভিডিও ভিডিও করতে পারতাম না। বাট চেঙ্গিজের সময় টাইম পেয়েছিলাম। চেঙ্গিজের সময় নতুন চ্যানেল এই রূপমস ইউনিভার্স, যেটা হয়তো দেখো, ওটা তখন আমার শুরু হয়। চেঙ্গিজের সময় বহুত জিদ্দার ফ্যান আমাকে সাপোর্ট করেছিল, মানে জিদ্দার ফ্যান থেকে আমার চ্যানেলের কোথাও গিয়ে মানে অডিয়েন্স শুরু হয়। তারপর তো প্রিয়তমা শাকিব ভাইয়ের অডিয়েন্স আসে, এখনো সাপোর্ট করে যায়। আমি জিদ্দাকে অবশ্যই ভালোবাসি, মন থেকে ভালোবাসি বলে জিদ্দাকে নিয়েও ভিডিও করি, যা আপডেট থাকে। দেবদার রঘু ডাকাত আসছে, আরো বড় সিনেমা, খাদানের থেকেও বড় সিনেমা, সেটাকে নিয়েও চেষ্টা করি যেগুলো আপডেট গুলো আসছে এগুলো দেওয়ার। অবশ্যই মানে আহ, করার চেষ্টা করি, আস্তে আস্তে দেখা যাক। না তোমার ভিডিও আমি দেখি। তো মাঝে, মাঝে আরকি সময় পেলে দেখি তোমার ভিডিও। তো তোমার ভিডিও গুলো কিন্তু ভালো মারাত্মক লেভেলের আপডেট দাও তুমি। তো সবথেকে হুম, আলাদা যে এরকমভাবে তুমি চ্যানেলটা ধরে রেখেছো। কেউ কিন্তু প্রায় ১,০০০ সাবস্ক্রাইবার ৫০০ সাবস্ক্রাইব হইলে কিন্তু শেষ হয়ে যায়। কারণ তিনি জার্নিটা ধরে রাখতে পারে না। কিন্তু তোমরা যে ধরে রাখতে পারছো, তো এটাই তোমাদের কাছ থেকে কিন্তু আমরা আপডেটও শুনতে পারি এবং আমরাও কিন্তু সেই আপডেট গুলো কিন্তু চ্যানেলে আপলোড দিতে পারি এবং দর্শকদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যে দেখো, তোমরা মেইন যে এটাই, সাপোর্ট করো, এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়, না হলে তো এটাই। এটা কারণ হতোই দেখো না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেখো বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু এখন এগিয়ে গিয়েছে শুধু একজন শাকিব খান। এই সুপারস্টার জন্য কিন্তু এগিয়ে আছে। তো এরপর থেকে যদি আমরা বলি যে নেক্সট সুপারস্টার কে তাহলে আমরা বলতে পারি যে শুভ। আফরান শুভ এটাকে বলতে পারি। তো আফরান নিশো, তারা তারপরে আফরান নিশো অবশ্যই ব্লকবাস্টার তো একটা দিয়েছে, মানে ভালো সুরঙ্গত ব্লকবাস্টার, যেটা আগেও ভালো চলেছে। প্লাস সিয়াম আহমেদকে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে।
বাংলাদেশের আমার মনে হয় সিয়াম আহমেদের মধ্যে potential টা রয়েছে। জঙ্গলি তো দারুণ ব্যবসা করেছে। হ্যাঁ, ভালো ব্যবসা বরবাদের করেছে। পরে তো জঙ্গলি তো সবথেকে বেশি ব্যবসা করেছে। তো ভালো। সিয়াম আহমেদ তোমার ওকে ভালো যদি স্ক্রিপ্ট দেওয়া হয় সিয়াম আহমেদ পারবে। এবং তাণ্ডবে শোনা আছে সিয়াম আহমেদের একটা ক্যামিও রয়েছে। ওই সিয়ামের মতো যদি সুপারস্টারের হাত থেকে তুমি যদি একটা ভালো একটা কমার্শিয়াল মুভি পেতে চাও, তাহলে তোমার মেহেদী হাসান হৃদয়ের পরিচালক রাখবে এবং তোমার রায়ান রাফি অলরেডি এই ২ পরিচালক হলে তুমি ভালো একটা মুভি এদের কাছ থেকে কিন্তু আশা করবে। কিন্তু এটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে না। কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রির কথা একটু পরে আসি। কিন্তু তোমাদের যে ইন্ডাস্ট্রি, তো ওটাতে তো এখন সুপারস্টার বলতে গেলে কিন্তু সুপারস্টার দেব এবং জিৎ। এছাড়া কিন্তু বাকি কোনো সুপারস্টারে কিন্তু হচ্ছে না। কারণ তৈরি করতেই পারছে না। তো এত বাজেটের মুভি নিয়ে আসবে সেটা কিন্তু কেউ পাচ্ছে না বা এখনো কি সম্ভব হয় সেটা কিন্তু দেখছে না কেউ। কারণ একমাত্র সুপারস্টার জিৎ যেভাবে খাদান মুভি সাকসেসফুল দিতে পেরেছে অলরেডি মনে হয় ২৭ কোটি টাকার মতো ইনকাম করে গিয়েছে খাদান মুভি। তো খাদান মুভি তো এটা দেখার পর তো সাধারণ মানুষ ২৭ কোটি যায়নি, ২৫ কোটি ওরকম, ২৫ কোটি না সরি ২০ কোটি গেছে, ২০ কোটি প্লাস, ২২ এরকম ২২ মতো গেছে। আচ্ছা যাই হোক তো খাদান মুভি দেখার পর কিন্তু আমরাও কিন্তু ভেবেছিলাম দেবের ফ্যানও কিন্তু বাংলাদেশে প্রচুর রয়েছে। তো তারাও কিন্তু চেয়েছে যে খাদান মুভি বাংলাদেশে রিলিজ হলে তারা হলে গিয়ে দেখবে। কমপক্ষে ২ থেকে ১ কোটি টাকা যদি বক্স অফিস আনতে পারতো খাদান মুভি বাংলাদেশে রিলিজ হলে, তাহলে এটা অত্যন্ত দর্শকদের জন্য সবথেকে বেশি ভালো হতো। কারণ একটা মুভি দিয়ে তো তুমি যখন বাংলাদেশে রিলিজ দিবে ইন্ডিয়ান একটা মুভি, তো তোমার এটা কোনদিন মাথায় থাকতে হবে না যে এই মুভিটা দিয়ে যদি আমি ব্যবসা না করতে পারি তাহলে এটা লস। এটা কোনদিন ভাবতে তোমার ইচ্ছে করবে না। কারণ তুমি মুভিটা রিলিজ যখন দিবে তুমি ভাববে যে আমি অডিয়েন্স ধরতে চাই। দেখতে চাই আমি কিরকম টেস্টটা বাংলাদেশে। তো এরকম কিন্তু হচ্ছে না। তো তোমাদের অনেক মুভি দেখি সুপারস্টার জিদ্দাও কিন্তু গিয়েছে। তিনি 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ বলিউডেও করেছে। তো দুর্দান্ত কামব্যাক করেছে। দারুণ এই রেসপন্স হয়েছে খাকি দিয়ে, তো দারুণ একটা বলিউডে দারুণ রেসপন্স হয়েছে। সুপারস্টার জিদ্দার রেকর্ড এরকম ভাবে তিনি নিজে তৈরি করেছেন। এটা আসলে কোন যে বাকি সুপারস্টার আছে তারাও কিন্তু ভাঙতে পারবে না। আমার কিন্তু মনে হচ্ছে। কারণ দেখো সুপারস্টার জিদ্দা বলিউডে গিয়ে কিন্তু ভালো, ভালো কাজ পাচ্ছে। তো 'খাকিদা' ওয়েব সিরিজ যখন সুপার ডুপার হিট হয়েছে ইভেন দেখো এই বলিউড থেকেই প্রথমে কিন্তু জিদ্দার মানে ইয়ে হয়ে গেছিল, প্রথম না বলিউড না, প্রথম হচ্ছে সাউথে, সাউথ ইন্ডাস্ট্রির সাউথ ফার্স্ট সিনেমা ছিল একটা তেলেগু সিনেমা চান্দু বলে, ওটা দিয়ে হ্যাঁ, ফ্লপ চান্দু হয়েছিল জিদ্দার। তারপরে বলিউডে তো মনে হয় দুটো তিনটে কাজ করেছিল সেই সময়, দেখবে গান অ্যাভেলেবেল আছে, বেওয়াফা তেরা মাসুম কা চেহারা হ্যাঁ, একটা গান আছে জিদ্দা, ওটা হিন্দি সিনেমার হিন্দি অ্যালবাম ছিল। তারপরে বাংলায় এসে প্রথম সিনেমায় পুরো ব্লকবাস্টার হয়ে যায় সাথী দিয়ে। তো সেই অলরেডি জিদ্দাই আবার বলিউডে মানে এইরকম নাম করে, এটা আমাদের কাছে সত্যি কথা বলতে খুব বড় বিষয়। সুপারস্টার জিদ্দাকে কিন্তু চিনেছিল তুমি দেখতে পারবে যে 'চেঙ্গিস' মুভি ছিল যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল। এখান প্যান থেকে কিন্তু ইন্ডিয়া, তার ভক্তরা কিন্তু বেশিরভাগ মোটামুটি চিনেছিল। এই প্যান তারপর ইন্ডিয়া কিন্তু ব্যাপারটাই তো মানে জিদ্দা ফার্স্ট চেঙ্গিজ দিয়ে ইয়ে করলো। এর মানে রেকর্ড আমার মনে বাংলার হয় কোনো সিনেমা প্যান ইন্ডিয়া, মানে এটা একটা আলাদাই বিষয় ছিল। আমার মনে হয় সুপারস্টার জিদ্দা যে প্যান ইন্ডিয়া যে মুভি রিলিজ করেছে, এটা মনে হয় না আদৌ রেকর্ড ভাঙতে পারবে কি পারবে? এটা মনে হয় না। কারণ সুপারস্টার জিদ্দা এটা এখন যে সুপারস্টাররা আছে বা দেবদা, শাকিব খান যাই বলো, তারা কিন্তু এখন বর্তমানে করছে। আর সুপারস্টার জিদ্দা কিন্তু এক যুগ কিন্তু অলরেডি পার করে দিয়েছে। তিনি কিন্তু আগে। দেখো ওটা ওই সময় হয়ে গেছিল, ওই সময় মানে অলরেডি করে ফেলেছিল, কারণ ওই সময় চেঙ্গিজে দারুণ একটা রেসপন্সও ছিল, আমি তো নিজে দেখেছি, তখন তো ভিডিও ভিডিও করতাম চেঙ্গিজের সময়। মুম্বাইতে দারুণ পরিমাণ জিদ্দার ভক্ত, তারপরে ওই কি যেন জিটি গ্যালাক্সিতে ভরে ভরে দর্শক যাচ্ছে চেঙ্গিজ দেখতে, তখন সালমান খানের ছবি পাশে কিসিকা ভাই কিসিকা যা। তো তাও তো দেখতে আছে চেঙ্গিজ লোকে। এক সপ্তাহ ছিল যদিও বা বলিউডে বেশি দিন ছিল না, এক সপ্তাহ সিনেমাটা রাখা হয়েছিল। তো এক সপ্তাহে যা কালেকশন করেছিল মানে ইয়ে থেকে বলিউডের থেকে, তোমার থালাপাতি বিজয় একটা সিনেমা এসেছিল সেই সময়, র বলে। র মানে কি, বিস্ট, বিস্টের হিন্দি ডাব ভার্সন নাম ছিল র। তো ওই র এর থেকে বেশি কালেকশন করেছিল চেঙ্গিজ হিন্দিতে, হিন্দি বেল্টে। এটা দারুণ একটা বিষয়। তো এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, প্যান ইন্ডিয়া ব্যাপারটা যে জিদ্দা শুরু করেছিল। সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি কিন্তু খেলা থেকে এগিয়েছে। আগে আমরা দেখতে পাবো যে ১০ বা ১১ বছর আগে কিন্তু অলরেডি দিয়ে গেছে। টি সিরিজ ইউটিউব চ্যানেল বাংলা আছে। এটাতেও কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু গান তার হ্যাঁ, এবং নিজস্ব প্রোডাকশন হাউস থেকে কিন্তু কাজ করেছে। এটা কিন্তু অলরেডি সুপারস্টার জিদ্দা আগে থেকে টি এগিয়েছে। সিরিজ বাংলাতেও জিদ্দার গান আছে, ইভেন টি সিরিজেও আছে, টি সিরিজেও জিদ্দার আই থিঙ্ক দিওয়ানা সিনেমার ট্রেলার বা টিজার এরকম কিছু একটা আছে, টি সিরিজ চ্যানেলেও আছে। বস মানে মুভি যেটাকে কিন্তু সব থেকে একটা বড় চ্যানেল বলা হয় টি সিরিজ, যেটা শুধু টি সিরিজ, কত ২০০ কত মিলিয়ন সাবস্ক্রাইবার, ওখানেও জিদ্দার ভিডিও আছে, মানে এটা জিদ্দার আসলে সিনেমার ইয়ে আছে। জিদ্দার দেখতে পাবে যে বস মুভি কিন্তু প্রমোট করেছিল সুপারস্টার জিদ্দা। তো সেখানে এই যে এগুলি সুপারস্টার জিদ্দা আগে করে দেখিয়েছেন। আর এখন যে সুপারস্টার আছে তারা তো এখন যাচ্ছে। তো সেই হ্যাঁ, জিনিসটা এখন তাদের সুপারস্টার অবশ্যই, এখন তাদের এখন ধামাকা সময় চলছে। হ্যাঁ,
আর এখনো তারা মোটামুটি কিন্তু সাকসেসফুল দিতে পারছে। তো টলিউড বস তো একটাই, সেটা হচ্ছে জিৎ। তো এটার কথা তো টলিউডের হ্যাঁ অবশ্যই মানে আমি তো ছোটবেলাতে জিদ্দার ভক্ত। আমার তো বলতে খুব ভালোই লাগে। বাট এখন হ্যাঁ কোথাও গিয়ে জিদ্দার একটু মানে ডাউনফল চলছে, বাট আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, খুব শীঘ্রই ঠিক হয়ে ঠিক যাবে। হয়ে এবার যাবে। জিদ্দার টিমকেও একটু স্ট্রং হতে হবে। আমার কোথাও কি মনে হয় জিদ্দার ডাউনফলের পেছনে জিদ্দার টিম অবশ্যই দায়ী, ওতপ্রোতভাবে দায়ী। জিদ্দার টিম জিদ্দাকে কি বুদ্ধি দেয় আমি জানি না, বাট জিদ্দার টিম অবশ্যই দায়ী। ভাই একজন সুপারস্টারকে তোমরা ভালো বুদ্ধি দাও, তোমরা জানি না এটা জিদ্দারও কোথাও কি ফল, কারণ টিম তো বুদ্ধি দিলে জিদ্দা সেটাকেই রাজি করবে এমনটা তো নয়। আই থিঙ্ক অডিয়েন্সের কথাও শোনা দরকার, ফ্যান্স এর কথাও শোনা দরকার। এটা আর কি এটা তো আমার কোথাও গিয়ে মনে হয়, আমার ফ্যান হিসেবে এটাই খারাপ লাগার একটা জায়গা যে জিদ্দার মানে এই ভালো ভালো কয়েকটা লাস্ট কয়েকটা সিনেমা দেখলাম, মানে লাস্ট কয়েকটা মানে কি মানে চেঙ্গিজে ভেবেছে, চেঙ্গিজ তো ব্যবসা করেছে, বাট মানুষ সিনেমাটা একদমই আমার ভালো লাগেনি। তারপরে বুমেরাং সিনেমাটা ভালো হয়েছে, কালেকশনও মোটামুটি ভালোই করেছে, বাট কোথাও গিয়ে মনে হয় যে আরো করা বেশি দরকার ছিল সেই জায়গা থেকে। কিন্তু সুপারস্টার জিদ্দার আমি যেটা বুঝি দাদা সেটাই বলছি যে, দেখো তুমি সুপারস্টার জিদ্দাকে যদি তুমি ভালো একটা মারাত্মক লেভেলের যদি কমার্শিয়াল মুভিতে দেখতে চাও তাহলে তার গল্প, তো তিনি কিন্তু সেরকম গল্প পাচ্ছে না। এটা কিন্তু অ্যাবসলিউট 100% সত্য। তিনি কিন্তু গল্প একমাত্র এই পাচ্ছেন না। গল্প বা একমাত্র কামব্যাক এরিয়ে হতে পারে বস 3। বস 3 বস ছাড়া 3 এটা সম্ভব না। এটা দেখার জন্য আমাদের বাংলাদেশের দর্শকরাও কিন্তু হ্যাঁ, আর অপেক্ষায় আছে যে বস 2 বস যেরকম 3। ভাবে বাংলাদেশের রেসপন্স করেছিল আমি তো দেখেছি সেই সময় 2017 সালে। ওরে বাবা, সুপারস্টার দারুণ। জিদ্দা কিন্তু বাংলাদেশে এসেও তোমার ভক্তদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু বাংলাদেশেও কিন্তু অনেক মুভির সাথে কিন্তু তিনি অনেক প্রমোশনও করেছেন। সেক্ষেত্রেও আমরা দেখেছি। হ্যাঁ, ওই তো বাদশা দা ডনে ওইখানে তো বাংলাদেশেই হ্যাঁ, শুট হয়েছিল। বাদশা দা ডন, মারাত্মক বস 2 লেভেল ছিল। বাংলাদেশে শুট হয়েছে। হ্যাঁ, তো বস 2 এখন আশা করি যে বস 3 ও যেন সুপারস্টার জিদ্দা ভালো একটা কামব্যাক করুক। দেখো বস 2 কিন্তু গল্পটা সুপারস্টার জিদ্দা কিন্তু লিখেছে নিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিদ্দা লিখেছিল। তো দেখো এই যে সুপারস্টার জিদ্দা যে এরকম একটা রেকর্ড কিন্তু অলরেডি কিন্তু করে দেখিয়েছেন। যে তিনি নিজে লিখেছেন এবং নিজে প্রোডাকশন হাউস থেকে কাজ করেছেন এবং ডিরেক্টর হিসেবে বাবা ইয়াদবকে রেখেছেন। এটা কিন্তু ভালো একটা সিচুয়েশন এ ছিল। তো সেই সময় তো আমরা ইউটিউবে আসিনি। তো তুমি এসেছিলে হুম। মনে হয়। তো সেই সময় তোর রিভিউ দিয়েছো। তো আমি আরকি নতুন এসেছি। তো এখন চেষ্টা করছি না, যে বস 2 সময় দর্শকদের আমি তো ভালো ছিলাম না, আমি তো আমার তো শুরু হয়েছে 2021 সাল থেকে। যাই হোক তারপরেও তুমি যে ভাবছো সুভাষটা জিদ্দাকে নিয়ে, কিন্তু আমি তোমাকে তোমার চ্যানেলের ভিডিও দেখেছি এবং প্রিন্স দাদার ভিডিও দেখেছি এবং মহারাজ দাদার ভিডিও দেখেছি। তো আর বাকিদেরকে আমি মোটামুটি চিনি আরকি। তুমি এবং প্রিন্স দাদা এবং মহারাজ দাদা, তো আরো ২ টো চ্যানেল আছে যে চোখ এন্টারটেইনমেন্ট এটাও আছে, তো জিৎ এন্টারটেইনিং এটাও আছে। তো এই ৪-৫ জনকে আমি ফলো করেছি। তো তোমাদের আপডেটও আমি দেখেছি। তো তোমরাও সত্য আপডেট দিয়েছো। তো দেখেছি না এই চ্যানেল থেকে ভালো বিগ আপডেট আসছে। তো তারাও কিন্তু সাফল্য পাচ্ছে যে সুপারস্টার জিৎ এবং দেব শাকিব খানকে নিয়ে আপডেট জানাচ্ছে। তো ভালোই রিভিউ পাচ্ছে মোটামুটি দেখছি। তো এর থেকে আমি ভাবলাম না জার্নিটা দেখা যাক, শুরু করি যে কি করা যায়। তো আমি কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়েও কিন্তু অনেক ভিডিও তৈরি করি। তো সুপারস্টার জিদ্দার ভক্ত আমি। তো তার হ্যাঁ, মুভি সেটা তোমার কথা শুনেই আমি বুঝে গেছি তুমি জিদ্দাকে খুব পছন্দ করো। থ্যাংক ইউ সো এটার মাচ। নাম শুনলেই এটার নাম শুনলেই কিন্তু আমার লেভেল কিন্তু দূর হয়ে যায়। কিন্তু অপেক্ষায় আছি যে অনেক ভক্তরা কিন্তু যে মাথা গরম করছে যে সুপারস্টার জিততে আসছে না, তার কোনো বড় মুভি নেই। প্রোডাকশন হাউস থেকে কাজ করছে না। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিতের ভক্তরা কিন্তু অনেক অপেক্ষায় আছে বা তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। মন খারাপ হয়েছে। কিন্তু আমি করছি না। আমি জানি যে সুপারস্টার জিৎ ঠিক সময় আসবে, ঠিক সময় আসবে, ঠিক জবাবই দিবে। এটা সুপারস্টার জিতের ক্ষমতা আছে। আমরা দেখেছি যে 'রাবণ', 'চেঙ্গিজ', 'মানুষ' এবং 'বুমেরাং' মুভি যে সময়ে এনেছি দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে। তো দেখো 'রাবণ' মুভি, 'চেঙ্গিজ' মুভি, 'মানুষ' মুভি। 'মানুষ' মুভি তো মোটামুটি বিজনেস করেছে। তারপর বেশি করেছে। না, কিন্তু মানুষ 'বুমেরাং' একেবারেই চলেনি, মানে একেবারে ডিজাস্টার হয়েছে সিনেমাটা। আমার তো পার্সোনালি পছন্দই হয়নি, এবং আমি এটা আঁচ করেছিলাম সেটাই হয়েছে, মানে সিনেমাটা চলেনি। না এটা আমিও দেখেছি। মুভি বাংলাদেশে রিলিজ করেছিল। তো মোটামুটি কিন্তু মুভিটা দেখেছিলাম। এরকম রেটিং হ্যাঁ, এ চলছিল। বাংলাদেশে তো স্টার সিনেপ্লেক্সে মনে হয় হলে এসেছিল না? হ্যাঁ। কিছু হলে চলছিল। তো আমাদের ময়মনসিংহে একটা হল আছে তোমার ইয়া ময়মনসিংহ। তো ময়মনসিংহ হলের সাথে দেখেছি মুভিটা। দুর্দান্ত লাগলেও কিন্তু ওই যে আমার কাছে যে মুভিটা লাগবে তেমন না। দর্শকরা কিরকম ফিলিং পাচ্ছে বা দর্শকদের কিরকম লাগছে সেটা বলতে হবে দর্শকদের। যেভাবে আমরা দেখেছি দেখো হ্যাঁ 'বচ্চন' মুভি। তো 'বচ্চন' মুভি কিন্তু অলরেডি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এটা কিন্তু দর্শকরা জানিয়ে দিয়েছে যে তাদের 'বাচ্চন' হ্যাঁ। সুপারস্টার কিভাবে তৈরি করেছে। তো এটা কিন্তু সেই আচ্ছা, সময় বচ্চন থেকে তোমাদের এখানে এসেছিল? 'বচ্চন' বাংলাদেশে দেখি নাই। তো এটা তো অনেক আচ্ছা, আগে রিলিজ হয়েছিল। আগে অনেক আগে, হ্যাঁ ঈদেই এসেছিল হ্যাঁ, বচ্চন, না বচ্চন ঈদে না, বচ্চন দুর্গাপুজোয় এসেছিল। পুজোতে মনে হয় আসছে। দুর্গাপুজোর টাইম, হ্যাঁ যোদ্ধা এসেছিল সেই সময়, দেবদার। বাট
এই যে মানুষ যে বাংলাদেশে রিলিজ করলো, আমার কোথাও গিয়ে মনে হয় চেঙ্গিজ আর রাবণ যদি বাংলাদেশে রিলিজ করতো, মানে দারুণ একটা ইয়ে হতো। বা বুমেরাঙ্গও একদম। যদি রিলিজ করতো, এবার মানুষ যেহেতু সঞ্জয় সমাদ্দার বাংলাদেশের পরিচালক, সে যেহেতু ডিরেক্ট করেছে, তার জন্য বাংলাদেশে আর কি রিলিজ করা হলো। বাট আমার কোথাও গিয়ে মনে হয় রাবণ আর চেঙ্গিজ আর বুমেরাঙ্গও যদি বাংলাদেশে রিলিজ করতো, তাহলে ভালো সিনেমাটা দর্শক পেত। মানুষ আমার এত মানে ভালো লাগেইনি সত্যি কথা বলতে। তো সেই মানে ভালো সিনেমাগুলো বাংলাদেশে রিলিজ দিল। বাট এই যে বাজির যদিও কথা বলি, বাজি তো রিমেক সিনেমা ছিল। রিমেক সিনেমা বাংলাদেশে মানে রিলিজ করা হলো, তার মানে মানুষের মধ্যে এত জঘন্য একটা সিনেমা, সেটা বাংলাদেশে রিলিজ করা হলো। বাট যেগুলো ভালো সিনেমা, রাবণ, চেঙ্গিজ, বুমেরাং, বুমেরাং তো একটা আউট অফ দ্য বক্স কন্টেন্ট, মানে একটু অন্য লেভেলের কনসেপ্ট। এই যে রোবোটিক যে ব্যাপার, এআই যে সিস্টেম, এআইটা যে এসছে, সেটা বুমেরাং এ দেখানো হয়েছে। তো দারুণ সিনেমা। বুমেরাং তো একটা অন্য ধরনের, মানে লাস্টে যখন অ্যাকশনটা হয় না বুমেরাং এর, দারুণ, মানে একটা মুখোশ শটে তৈরি করা অ্যাকশন, মুখোশ ক্যামেরায়। তো ওই সিনেমাগুলো যদি আই থিঙ্ক বাংলাদেশে রিলিজ করতে খুব ভালো হতো। এই মানুষটা যারা বলে যে সুপারস্টার জিৎদা কোনো মুভিতে সাকসেসফুল দিতে পারছে না এবং কোনো ভালো একটা বক্স অফিস এনে দিতে পারছে না। তো আসলে এই মানুষটা যে মুভিটি তৈরি করেছে এবং হলে রিলিজ দিয়েছে হলে, সেসব মুভি আমার মনে হয় না বাংলাতে কেউ দেখেছে ১ম দেখো। বুমেরাং মুভির ক্ষেত্রে যদি কথা বলি তাহলে দেখো বুমেরাং মুভি কিন্তু এরকম আমরা দেখতে পাইনি যে এরকম একটা রোবট আবিষ্কৃত মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হবে। তো এটা কিন্তু ভাবতে পারিনি আমরা। তো এটা কিন্তু সুপারস্টার জিৎ তার চমক দেখিয়ে দিয়েছে। তো এটাই মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভেবেছে। আমি তোমাকে কিন্তু শুরু থেকে একটা কথা বলেছি যে, শাকিব খানের কথাটা শুনে সত্যি আমারও খারাপ লেগেছে যে, তিনি কিন্তু পুরোপুরি কিন্তু ফাইনালে বলে দিয়েছে যে, তিনি কিছু লোকের জন্য কিন্তু অনেক খারাপ আছে কিন্তু সেই কথার উত্তর দেয়নি। যে তারা কিন্তু তাকে একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি থেকে নিচে নামিয়ে হ্যাঁ, দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তিনি কিন্তু সেই মেরিল প্রথম আলোতে কিন্তু সেই আপডেটটা জানিয়ে দিয়েছে এবং সবাই অবাক হয়ে গিয়েছে। এটা দিকে দেখেছি আমি অনেক শাকিব খানের ভক্তরাও আছে, ভিডিও তৈরি করেছে। তো তারাও কিন্তু বলছে যে শাকিব খানের সাথে এটা অন্যায় হচ্ছে। তো শাকিব খানের সাথে না। তো তোমাদের ওপার বাংলা কিন্তু সুপারস্টার জিৎদার সাথে কিন্তু এমন হয়েছে। তো তিনি কিন্তু কোনো বড় পুরস্কার বা কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না। যে তিনি সুপারস্টার জিৎ বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভেবে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে বড় ধামাকা আপডেট জানাচ্ছে, দিচ্ছে একমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভেবে। তো এটার জন্য কিন্তু তাকে বিগ ধামাকার একটা পুরস্কার দেওয়া উচিত কিন্তু সেটা তিনি পাচ্ছে না। তো এটা কিন্তু না এখন সবথেকে আর সত্যি বেশি কথা বলছে, আর অ্যাওয়ার্ডে বিশ্বাস নেই। জিদ্দার সঙ্গেও অনেক, এই সাকিব ভাইয়ের সঙ্গে যে জিনিসপত্রগুলো হয়েছে লাস্ট কয়েকটা বছর, এই মেরিল যেটা বলছো, কয়েকটা বছরে তো পুরো গ্যাপ ছিল। তো লবিবাজি এমন একটা জায়গায় চলে গেছে অ্যাওয়ার্ড গুলোকে নিয়ে, তো সেম টু সেম জিদ্দার সঙ্গে এই জিনিসটা হয়েছে। মানে তুমি আমার অ্যাওয়ার্ডে কোনো নমিনেশন নেই বা কিছু নেই। অসুরের মতো একটা ভালো সিনেমায় জিদ্দা পারফর্ম করেছে। অসুর সিনেমাটা দেখেছো তো জিদ্দার? দেখেছি। কি সুন্দর, মানে একটা অন্যরকম একটা জিদ্দাকে তখন পেয়েছিলাম। ঠিক আছে, তো এরকম একটা সিনেমা জিদ্দার কোনো নমিনেশন নেই, তো এখান থেকে বোঝা যায় লবিবাজি কোন সিস্টেমে। তো সেম টু সেম জিনিস শাকিব ভাইয়ের সঙ্গে হয়েছিল। সুপারস্টার জিদ্দাও তাও কিন্তু দুজনে কোনো চুপ, আমি এটাই ভাবি যে দুজনের হ্যাঁ, মধ্যে এটাই সিমিলারিটি, যে এখানে জিদ্দাও চুপ, এইগুলো নিয়ে কথা বলে না, আর শাকিব ভাইয়া পুরো না, চুপ। না এই ২ সুপারস্টারকে নিয়ে আমরা আসলে অনেক কিছু শিখতে পেরেছি যে সুপারস্টার শাকিব খান তিনিও এইসব কথায় কোনো সমালোচনা দেয় না। কিন্তু এখন সময় এসেছে, একসময় কিন্তু এক কথায় কিন্তু তিনি উড়িয়ে দিয়েছে। তো যারা তার পিছনে ছিল তারাও কিন্তু এখন বুঝতে পেরেছে যে তিনি কত ধরনের সুপারস্টার এবং কত বড় সুপারস্টার এটা কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। তো হ্যাঁ। সুপারস্টার জিদ্দার ক্ষেত্রেও হয়েছে। সুপারস্টার জিদ্দাও বলেছে যে, "আমি এইসব অ্যাওয়ার্ডে যাই না বা অ্যাওয়ার্ডে কোনো পরিস্থিতি আমি সৃষ্টি করি না। তো আমি আমার মতো থাকতে পছন্দ করি।" তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু নিজে বলে দিয়েছেন। তো আমরাও চাই যে মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভেবেছে। তো এখন একটা কথাই বলি আমি যে আমরা কিন্তু চেয়েছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে হতে পারে আর কমার্শিয়াল মুভি দেখতে পেতাম না বা পাবো না। তো এটা কিন্তু অ্যাবসোলিউটলি সুপারস্টার জিদ্দার হাত ধরে এসেছে। তো জিদ্দার প্রোডাকশন হাউস থেকে এসেছে। তো এটা কিন্তু অলরেডি দর্শকরা বুঝে গিয়েছে এবং দর্শকরাও বুঝতে পেরেছে যে অলরেডি আমরা দেখতে পেয়েছি। তো এখন দর্শকদের মনে যে তারা প্যান ইন্ডিয়া মুভি কবে দেখবে সেটাও কিন্তু সাকসেসফুল সুভাষটা জিদ্দা করে দেখিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এসে। তো সুভাষটা জিদ্দার পিছনে যারা ছিল তারাও কিন্তু অলরেডি বুঝতে পেরেছে যে সুভাষটা জিদ্দাকে আসলে টাকা দিয়ে কিনা যায় না। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা অলরেডি প্রমাণ করে দেখিয়েছে। হুম। তো দেখো আজ এসবিএফ এর মতো বড়, বড় প্ল্যাটফর্ম তুমি দেখতে পাবে সুভাষটা জিদ্দাকে নিয়ে কাজ করছে। কারণ তারা বাজেটে না, ভালো একটা এটা ছবি ভুল, দিতে এটা ভুল। পেরেছে। এসবিএফ চায়, এসবিএফ চায়, কিন্তু এসবিএফ বা অন্য প্রোডাকশন চায় জিদ্দার সঙ্গে কাজ করতে, বা জিদ্দা রাজি হচ্ছে না। না এবার এটা জিদ্দার খামতি কোথাও কি মনে হচ্ছে যে নিজের প্রোডাকশনে করবে, বা জিদ্দার মনে হচ্ছে যে গল্প কোথাও কি ভালো নয়। এবার দেখা যাক। কাজ তারপরেও করতে চায়, আমার এসবিএফ এগুলো চায়, কাজ কিন্তু করতে চায়, বাট জিদ্দা কোথাও সুভাষ কি রাজি হচ্ছে না। কিন্তু সুভাষটা জিদ্দাকে আমি দেখিনি এরকম ভাবে তৈরি হতে বা ওরকম মুভি করতে বা এসবিএফ বা সুন্দর ফিল্ম এই ২ প্রোডাকশন হাউস থেকে কোন কাজ করতে দেখা যায় না। কিন্তু সুভাষটা জিদ্দাস সবসময় চায়। তিনি কিন্তু বলেছেন যে, "আমি
নতুন প্রোডাকশন হাউস থেকে কিন্তু কাজ করতে চায় বা নতুন হ্যাঁ, পরিচালক যদি এটা রিসেন্টলি বলেছে। এখন দেখো হ্যাঁ, এই যে যেই এটা বলছে। সিনেমাটার ঘোষণা দিচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকা, ওটা কিন্তু অন্য একটা প্রোডাকশন, নন্দী ফিল্মস। তার সঙ্গে জিদ্দার প্রোডাকশনও রয়েছে, কিন্তু মেইন প্রোডাকশন নন্দী ফিল্মস। এটা তো অ্যাবসোলিউটলি আসবে, দেখা যাক। তো সুভাষ যেটা কিন্তু তার ভক্তদের কথা রেখেছে। সুভাষ দেবদা কিন্তু এখন চেষ্টা করে যাচ্ছে। ওই যে কথায় আছে না যে একজন যদি সাহস দেয় আরেকজন সাহস পাবে, সেটাই কিন্তু হয়েছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বুমবাদার কথা বলি তাহলে দেখো বাংলা ইন্ডাস্ট্রি বাংলা মুভি একমাত্র ধরে রেখেছে বুমবাদা। তো সেই সময় কিন্তু বুমবাদার মুভি সে কিন্তু তো ফাটিয়ে পিলার, হ্যাঁ, দিয়েছে। সে তো পিলার। জি, আজকে সেই মানুষটা না থাকলে দেবজিতের জন্ম হতো না। জীবনেও না। এটা একমাত্র সুপারস্টার বুমবাদা করে দেখিয়েছেন। তিনি বাংলা কমার্শিয়াল মুভি না করলে কিন্তু মোটামুটি ধরে রেখেছে। আমিও দেখেছি ছোটবেলা বুমবাদার মুভি। তো তিনি যে ফিমেল এন্টারটেইনমেন্ট আমার মুভি উপহার দিতেন। তো জাস্ট ফাটিয়ে দিয়েছেন রচনা ব্যানার্জীর সাথে। এখনো কিন্তু সেই কানাজ বাংলা, জি বাংলা সিনেমা, জলসা মুভিজে কিন্তু দেখতে পাই সেসব প্ল্যাটফর্মে। তো এখন কিন্তু ফাটিয়ে দিয়েছে। তো এই বুমবাদা যদি না থাকতো তাহলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা বাংলা কেন সুভাষচন্দ্র জিদ্দাকেও পেলেও সুভাষচন্দ্র জিদ্দার কাছ থেকে আমরা ভালো মুভি পেতাম না। বা দেবের কাছ থেকে ভালো মুভি পেতাম না। এটা একমাত্র বুমবাদা করেছে। তো এখন বুমবাদাও চেষ্টা করছে সুভাষটা জিতের সাথে, তো অলরেডি তিনি এসেছেন। তো দর্শকরাও কিন্তু হুম। চেয়েছেন যে বুমবাদা এবং সুভাষটা জিদ্দাকে আমরা কবে পাবো? তো তাদের এখন মনের আশা পূরণ হয়েছে। তো তাদের মনের আশা আরেকটা পূরণ আছে। সেটা হচ্ছে বুমবাদা এবং সুভাষটা জিদ্দা মাস মাশাআল্লাহ কমার্শিয়াল মুভিতে দেখতে চায়। তো এটা যেন সাকসেসফুল দিতে পারে। তো এটা কিন্তু বুমবাদা অলরেডি দিয়েছেন যে খাগিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়াইফ 2 এটাই যখন রিলিজ দেয়, তো এটা কিন্তু প্রমোশনে কিন্তু তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, তো ট্রেলার লঞ্চ তাদের ইভেন্টে উন্মাদা বলেছে খুব শীঘ্রই একটা সিনেমা হতে হবে। পারে খুব তাড়াতাড়ি পাবো। তো এটা তো আশা অলরেডি দর্শকদের মনের আশা পূরণ করেছে যে হিন্দি মুভি দেখবি, বাংলা প্যান ইন্ডিয়া রিলিজ করবি, সেটা হয়েছে সুপারস্টার জিদ্দার কাছ থেকে। এবং খাদান মুভি যদি হিন্দিতে রিলিজ দিত তাহলে দেবকে কিন্তু আরেকটু চিন্তা করার ব্যাপারে ভাবতো। যে বলিউডেও তার ভক্তরা তাকে চিনে। তো এটা কিন্তু তার ক্ষেত্রে হয়নি। তো এটা যে রিলিজ দিয়েছে না, তো এটার বিষয় কি ভাবো তুমি? যে খাদান মুভি প্যান ইন্ডিয়া রিলিজ দিল না। খাদান প্যান ইন্ডিয়া আমার মনে হয় দেবদা সেরকম ভাবে চাইনি, হয়তো এটাও একটা বিষয়। কারণ বাঘা যদি তো প্যান ইন্ডিয়া দিয়েছিল, আমার কোথাও গিয়ে মনে হয় যে সেরকম ভাবে রেসপন্স পাইনি বলেই রিলিজ দেয়নি। না হলে তো আমার মনে হয় রিলিজ দিলে ভালোই চলতো। খাদান তো কমার্শিয়াল সিনেমা, দিলে ভালো চলতো। তো চেঙ্গিজ তো চলেছে, খাদান কেন চলবে না? চেঙ্গিজ যে মোটামুটি চলছে এটাও নয়। চেঙ্গিজ যেটুকু চেনার কিন্তু হ্যাঁ। দর্শকরা অলরেডি চিনেছে। আর এখন তো হুম। সুপারস্টার জিৎদাকে বলিউড চিনে। তারা কিন্তু এখন দেখতে পায় যে এই সুপারস্টার। এখন যদি তুমি যদি বলো যে বলিউডের সুপারস্টার জিৎদাকে নিয়ে একটা মুভি বানাবে বা ছোটখাটো, এটা কিন্তু অলরেডি সুপার ডুপার হিট হবে। কারণ এখন ভক্তরাও কিন্তু চাইছে সুপারস্টার জিৎদারকে নতুন মুভিতে দেখার জন্য। তো সেটা হয়েছে। তো বাংলা ইন্ডাস্ট্রি আমার মনে হয় না এখন থেমে গিয়েছে। তো এখন বাকি যে অঙ্কুশ হাজরা আছে এবং বিক্রম চ্যাটার্জি আছে, আরো কিন্তু সুপারস্টার আছে, তারাও কিন্তু চেষ্টা করছে কমার্শিয়াল মুভি দেওয়ার জন্য। তো এটা এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো যে একজন সিনিয়র সুপারস্টার কাছ থেকে অনেক কিছু শিখেছেন তারা। এখনো ভাবছেন। তো মির্জা কিন্তু মোটামুটি ভালো কালেকশন করেছে। এখন মির্জা 2 কিন্তু আনার বড় প্ল্যান করছে তারা। তো মির্জা 2 এবছর কি শুটিং হওয়ার বড় পরিকল্পনা কি করছে? হ্যাঁ, মির্জা টু এই বছর থেকে শোনা আছে শুটিং শুরু হবে এবং আগামী বছর রিলিজ হবে। তো এটাই আমরা চাই যেন বাংলা ইন্ডাস্ট্রি সবার সাথে চলুক এবং তোমাদের মুভি, তোমাদের সুপারস্টারের মুভি যেন আমাদের বাংলাদেশে আসুক এবং আমাদের বাংলাদেশের মুভি যেন তোমাদের ওখানে রিলিজ হোক। তো এটাই চাই। তো ২ বাংলা ইন্ডাস্ট্রিও যেন এক হতে পারে। তো এটা যদি হয় তাহলে যেকোনো একটা মুভি কিন্তু ৳১০০ কোটি টাকা অনায়াসে বক্স অফিস এনে দিতে পারবে। এই ক্ষমতাটা যদি এক হয়, যদি পরিচালকরা এবং অ্যাক্টররা, সুপারস্টার যারা আছে যদি একসাথে করতে চাই ২ বাংলা ইন্ডাস্ট্রি, তাহলে এটা মনে করো অনেক দূরে এগিয়ে যাবে। তো দর্শকদের অলরেডি তো পূরণ হয়ে গিয়েছে। তো দর্শকদের আরেকটা মনে হয় পূরণ হবে, সেটা হচ্ছে জিৎ এবং দেবকে আবার একসাথে দেখার জন্য। তো এটা মনে হুম, হয় না এটা সবাই বাংলা চায়। ইন্ডাস্ট্রি, এটা মনে হয় না এখন আর হবে। এটার বিষয়ে কি বলবে তুমি? চায় তো সবাই, এখন দেবদাও চায়। জিদ্দা কোথাও গিয়ে মনে করছে যে গল্পটা একটু যদি ভালো হতে পারতো, গল্প যদি ভালো স্ক্রিপ্টেড পায় তাহলে অবশ্যই করবে। এটা জিদ্দাও এক চায়। জিদ্দা দেবদাকে আমরা সবাই চাই একসঙ্গে আবারও দেখতে। ব্লাস্ট হবে, ব্লাস্ট। তো এটা এলে দেখার জন্য অপেক্ষায় আছি। তো আরেকটা হচ্ছে সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছি। দর্শকরাও কিন্তু আমাদের বাংলাদেশের থেকেও কিন্তু দর্শকরা অপেক্ষায় আছে। এবং তোমাদের ওপার বাংলা থেকেও দর্শকরা অপেক্ষায় আছে যে সুপারস্টার জিদ্দার পিক আপডেট বড় স্কেলে মুভি হচ্ছে লায়ন মুভি। তো এটার নামটা শুনলেই না অন্য একটা ফিলিং পাই আমি। তো এটা আদৌ যে সম্ভব হবে কি হবে না এটার বিস্তারিত যদি লায়ন তুমি হবে, একটু লায়ন হবে। লায়ন এখন বন্ধ আছে যেহেতু এই ভিসা জনিত কারণগুলোর জন্য। লায়ন হবে, আমার বিশ্বাস লায়ন হবে। লায়ন একদম ফাইনাল স্টেজে মনে হয় চলে এসেছে এবং লায়ন হবে। আর তাণ্ডবেই সেই হিন্টস পেয়ে যাবো আমরা। নো টেনশন।
লায়ন রাফি বলে এটাই। দিয়েছে মানে লায়ন হবে। আমার মন বলছে লায়ন হবে। এটা একটু টাইম রায়ান লাগছে রাফির বাট লায়ন হবে। রায়ান রাফির কাছ থেকে আমরা ভালো একটা মুভি আশা পাচ্ছি যে লায়ন মুভি যদি সুপারস্টার জিতকে কিন্তু রায়ান রাফি পাবে। যেহেতু রায়ান রাফির কাছে ভালো গল্প আছে। তো একটা জিনিস সুভাষ জিতে কিন্তু বলেছে যে তিনি কোনো ভালো পরিচালক পাচ্ছে না বা ভালো কিন্তু রাইটার পাচ্ছে না। ভালো গল্প পাচ্ছে না। আমার মনে হয় রায়ান রাফি এই গল্প দিয়ে সুভাষ জিদ্দাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে। এবং হ্যাঁ, এই ক্ষমতাটা রায়ান রাফির আছে। কারণ তিনি সুভাষ জিতকে যেভাবে নতুনভাবে প্রেজেন্ট করেছেন এবং পুরনোভাবে প্রেজেন্ট করেছেন। এটা কিন্তু একমাত্র সুপারস্টার শাকিব খান কিন্তু রায়ান রাফি দেখিয়েছেন। তো হুম, সুভাষ জিদ্দাও কিন্তু চাইছে যে রায়ান রাফির সাথে তিনি করবে। তো এটা যেন হয়। তো এটা যদি হয় বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে তো এটা যৌথ প্রযোজনায় তো কাজ থাকবে অলরেডি। এটা ভালো একটা বক্স অফিস আনবে। এটা শুধু বাংলাদেশ না। হুম। এটা গোটা কিন্তু ভারতবর্ষ এবং গোটা কিন্তু বিশ্ব দেখবে। রায়ান রাফি কিরকম একটা মুভি উপহার দিয়েছে। আর সেখানে যদি শাকিব খানের ক্যামিওটা দেওয়া হয় লাস্টে ওটাই জাস্ট তো চাই। দেখতে তাণ্ডবে যদি জিদ্দা বা মানে তাণ্ডবে তো মেগাস্টার শাকিব খানের ছবি, সেখানে যদি জিদ্দা ক্যামিও দেয় দারুণ বিষয়, তাই তো শোনা গেছিল। এবার দেখা যাক কি হয়, সবই দেখা যাক অপেক্ষার রায়ান পালা। রাফি কিন্তু রায়ান রাফি বলেছে যে তাণ্ডব মুভি যে এখনো তো বাকি আছে। তো সেটা তো এখনো দর্শক দেখেনি। তো হলে দর্শকে যেটা দেখবে এটা শুধু বাস্তবে। তো আমি জানি না যদি এমনটা হয় যে সুপারস্টার জিদ্দাকে রায়ান রাফি তাণ্ডব মুভিতে প্রেজেন্ট করেছে লাস্টের সিনে আমরা দেখতে পাই জাস্ট ফেটে যাবে এটা। এটা শুধু ফেটে যাবে। আর যদি লায়ন মুভিতে সুপারস্টার শাকিব খানকে যদি ক্যামিও দেয় তুফান 2 মুভির জন্য তাহলে ভাবো এই জিনিসটা কোন পর্যায়ে যাবে। তো এটা দেখার জন্য আরে তো চাই বাংলাদেশের একসঙ্গে মানুষ আসুক না, এটা একসঙ্গে দেখার জন্য আসুক, আমরা কিন্তু সবাই চাই। এটা সবাই চায়। তো তাহলে আমরা ইন্ডাস্ট্রি বড় হবে না। এটা যদি হয় যে লায়ন মুভিতে শাকিব খানের ক্যামিও থাকবে তাহলে ভাবো যে বাংলা ইন্ডাস্ট্রি আর পিছিয়ে থাকবে না। বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এবং বড়, বড় সুপারস্টার এবং বড়, বড় মুভির বাজেট নিয়ে কোনো কথা হবে না। শুধু মুভি বানাবে। তো এটা যেন শেষ পর্যন্ত হয় রায়ান রাফি দেখা যাক কি করে এবং তার মাথায় কি বুদ্ধি আছে এবং কি ঘুরছে তার মাথায় সেটা আমরা জানি না। তো হতে পারে তিনি এই বছরে লায়ন মুভির কিছু কাস্টিং নিয়ে আসবে। হতে পারে ফার্স্ট লুক নিয়ে আসবে বা পরের বছরের শুটিং কাজ শুরু করবে। যদি এমনটা হয় তাহলে এটা তো আশা করি ভালো একটা হবে। তো এটা দেখা যাক শেষমেশ রায়ান রাফি করতে পারে শেষমেশ কি কিনা। হয়, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। তো বাংলাদেশে কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু মুভি যদি রিলিজও হয় সেরকম ভালো একটা মুভির গল্প কমার্শিয়াল তাহলে মনে করব এটা ৬ থেকে ৭ কোটি টাকা কিন্তু বক্স অফিস ধরে রাখার ক্ষমতা আছে। দেখো বাদশা দা ডন অলরেডি কিন্তু কোটি টাকার উপর বিজনেস করেছে। বস 2 মুভি হ্যাঁ, কিন্তু বিজনেস করেছে কোটি টাকার মতো। তো এটা কিন্তু আমরা বাংলাদেশে কোনো দেখো শাহিব খানের তুফান মুভি কিন্তু তোমাদের ইন্ডিয়াতে কিন্তু রিলিজ হয়েছে। তো ইন্ডিয়ায় কিন্তু এরকম ব্যবসা করে নাই। হুম। মনে হয় না কোটি টাকা ছাড়িয়ে গেছে এরকম। কোটি টাকাও ইনকাম করতে পারে। তুফানের প্রমোশনই তো হয়নি ইন্ডিয়াতে ভালো রকম ভাবে, হবেটা কি করে? কিন্তু আমাদের কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু মুভি কিন্তু মোটামুটি ভালো কালেকশন হ্যাঁ, বাংলাদেশেও জিদ্দার ওখানে করে। অডিয়েন্সটা মানে ছিল, বরাবরই ছিল। এই তুমি ধরো, তুমি জিদ্দার সিনেমা অনেকদিন ধরে ফলো করছো, তোমরা একটা অডিয়েন্স আছো যারা কলকাতার সিনেমা ফলো করছো, বাট এইখানে তো বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের অডিয়েন্স আছে, বলবো না নি, কিন্তু কলকাতায় কম। যত নর্থের দিকে এই যে আহ মুর্শিদাবাদ, আসাম, এই সমস্ত জায়গায় আছে শাকিব খানের অডিয়েন্স, বাট ওখানে আবার সিনেমা হল নেই, ফলে কিন্তু তারা যেতে পারছে না। কিন্তু শাকিব খানের যে ভক্তরা তোমার অডিয়েন্স ধরে রেখেছে সেটা হচ্ছে তুফান মুভি যে সময় তোমাদের ওখানে রিলিজ দিয়েছিল। তখন থেকে কিন্তু শাকিব খানের ফ্যান্স এবং ভক্ত হয়ে গেছে তারা। তো এখন কিন্তু সেরকম পাচ্ছে না। যদি বরবাদ তোমাদের ওখানে রিলিজ দিত তাহলে আরো হতে পারতো আরো কিছু হ্যাঁ। ভক্তরা অডিয়েন্স ধরে রাখতে পারত। তো সেটা কিন্তু এখন হুম। হচ্ছে না। তো এখনো যে সম্ভব হবে যে তোমাদের ওখানে বরবাদ রিলিজ হবে কিনা এটাও কিন্তু এখন আমরা জানি না। এটা এখন খুব জল্পনা কল্পনা গো, জানি না কি হবে। সেটাই। তো এখনো আমরা চেষ্টা করছি যে এপার বাংলা এবং ওপার বাংলা যেন বাংলা ইন্ডাস্ট্রি এক হয়ে যায়। যদি এটা হয় তাহলে মনে হয় যে ভিসার যে জটিলতা এটা তো কেটে যাবে অলরেডি। এটার জন্য কিন্তু সরকার ভালো একটা উদ্যোগতা নিবে এবং যারা এটার সাথে কাজ করে জড়িত আছে তারা কিন্তু এটার বিষয় ভালো দিক দিয়ে দেখবে। তো সেটা যেন হোক। তো এখন সুপারস্টার জিতের যে আপকামিং বড় মুভি হতে যাচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এটার হুম। আসলে শুটিং জু জুন মাসে বা জুলাই মাসে শুরু হওয়ার পরিকল্পনা করছে। তো এটার কি আপডেট জানতে পারলে তুমি? ওটা ওরকমই, ওই টাইম এখনো প্রি প্রোডাকশনে আছে সিনেমাটা। আর আমাদের কমিউনিটির আরেকজন সদস্য সিনেমাটার দিচ্ছে, অরিত্রদা। তো প্রি প্রোডাকশন স্টেজে রয়েছে, খুব শীঘ্রই এই বছরই শুটিং শুরু হয়ে যাবে। এবং অনেকগুলো লুক থাকতে চলে, 7 থেকে 8টা জিদ্দার লুক থাকবে, যে লুকটা ডিজাইন এটা করবে সোমনাথ পল্লী। তো এটার যেহেতু অলরেডি ভালোই একটা পিক আমরা পেতে চাচ্ছি। তো ফার্স্ট লুক তো অলরেডি তো আমরা
দেখতে পেয়ে গেলাম যে সুভাষ জিতের ভক্তরা তারা পেন পোস্টার একের পর এক কিন্তু তৈরি করেছে। এটাও ভালো কিন্তু পেয়েছে এবং রিভিউ ভালো দিচ্ছে সবাই। তো এটা অরিত্রতা তার তিনিও একজন ইউটিউবার এবং তিনিও কিন্তু একজন পরিচালক বা রাইটার। তো তার গল্প যে ভালো লাগে এটা তখন অবাক হয়ে গিয়েছিলাম আমি যে অরিত্রতা তিনি একজন ইউটিউবার হয়ে তিনি আরো মুভিও দেখেছি আমি যে তিনি মুভি করেছেন, মুভি বানিয়েছেন। তো ভালোই কিন্তু মোটামুটি সাকসেসফুল দিয়েছেন। এটার জন্য তিনি হ্যাঁ, পুরস্কারও পেয়েছেন। তো এটা সবথেকে বেশি ভালো লাগলো যে অরিত্রতাকে অনেক থ্যাংক ইউ জানাই এবং অনেক ধন্যবাদ যে তিনি সুপারস্টার জিদ্দাকে নিয়ে অবশেষে একটা কাজ ধরেছেন মাসালা কমার্শিয়াল মুভি। তো এটা কি অ্যাকশন এ থাকবে কিনা বা সুপারস্টার জিদ্দাকে আমরা অ্যাকশন ফাইট হিসেবে দেখতে পাবো কিনা দাদা? হ্যাঁ, থাকবেই থাকবে। তো এটা মনে হয় অরিত্রতা ঠিকই লিখেছেন গল্পটা যে সুপারস্টার জিদ্দাকে ফাইটে রাখা হবে। তো ফাইট সুপারস্টার জিদ্দার কাছ থেকে যদি আমরা না পাই এটা মনে হয় না দর্শকরা ভালোবাসবে। কারণ দেখো 'খাকি' মুভি দিয়ে কিন্তু আমরা ওয়েব সিরিজ দিয়ে কিন্তু বুঝেছি যে সুপারস্টার জিদ্দার কিরকম সিচুয়েশন তৈরি করেছেন এরাজ পান্ডে। তো এটা কিন্তু অ্যাবসোলিউটলি আমরা দেখেছি তো খুব ভালোই লাগলো। তো হুম। এটাও আমরা চাই যেন এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি মোড়ে ভালো একটা রেটিং এনোক এবং সবাই যেন দেখতে পায় তো এটাই। তো এখন সুপারস্টার শাকিব খানের যে 'তাণ্ডব' মুভি সেটা অলরেডি তো ট্রেলার মনে হয় কয়েকদিন পর চলে আসবে। কি মনে হয় তোমার? তাণ্ডব আসবে, তাণ্ডব ট্রেলার আসবে খুব শীঘ্রই। 'তাণ্ডব' তো গানটা আই আর থিঙ্ক দেবে আগে, গানটা এই 28 তারিখে আই থিঙ্ক গান দেবে, কারণ মেগাস্টার 26 বছর পূরণ হচ্ছে দেখো 28 তারিখে। আমি আমি যদি বাংলাদেশে একটু গান দিয়ে কথা বলি যেহেতু গানের দিকে এসেছো তুমি। আমার মনে হয় যে বাংলাদেশে যে সিঙ্গার গুলো আছে এবং মিউজিক ডিরেক্টর গুলো আছে তো অলরেডি কিন্তু এগুলি যদি না নিয়ে যদি তোমাদের ওই ভারত থেকে যদি নেওয়া হতো তাহলে এটা সবথেকে বেশি বেটার হতো। দেখো বাট তোমাদের এই বাংলাদেশের ভারত গানও খুব ভালো রকম ভাবে কিন্তু মানে রেসপন্স পেয়েছে। মানে তুফানেই দেখো না, সব থেকে বেশি ভিউজ বাংলাদেশের ইয়ে নিয়েই করেছে। করুক না, কোনো অবশ্যই। অসুবিধা, বাংলাদেশের গান বরাবর আমার খুব ভালো লাগে। আমার আবার বাংলাদেশের গান খুব ভালো লাগে, এই যে হাবিব ওয়াহিদ, ন্যান্সি, প্রীতম হাসান, আরো যারা যারা পপুলার সিঙ্গার সিঙ্গার রয়েছে, ইমরান মাহমুদুল, কোনাল আপু, কোনা, এদের গান তো আমার খুব ভালো লাগে। কিন্তু একটা জিনিস দাদা আমি খেয়াল করি যে তোমাদের ওখান থেকে যে সুপারস্টার জিদ্দার দেখতে পাবে যে সুলতান, বেশ করেছি, প্রেম করেছি এবং গেম মুভি। তো এগুলি যে এডিটর করেছে এটা এমডি কালাম। তো হুম। এই আসলে যারা মুভি এডিটর করে এবং ফটো এডিটর করো এদের যে ভিতরে যে একটা নাম থাকে এই নামটা কিন্তু সামনে আসে না বা কেউ কিন্তু বলতে চায় না। তো এটা যে দেখলাম যে এমডি কালাম কিন্তু অরিজিনাল মোহাম্মদ কালাম তিনি কিন্তু বাংলাদেশেও এসে কিন্তু আমাদের মুভি কিন্তু এডিটর করছে। এটার বড় যে চ্যালেঞ্জ তিনি ইন্ডিয়াও গিয়ে যাচ্ছে তোমাদের সুপারস্টারদেরকে মুভি এডিটর করছে এবং বাংলাদেশেও কিন্তু এডিটর করছে। ইয়ে জংলি সিনেমাটা করেছে মোহাম্মদ কালাম, জংলি যে সিয়ামের জংলিটা। যে স্লো মোশন যে তিনি যে এডিটররা করেছে জাস্ট দেখার মতো ছিল। না, এডিটটা কলকাতা থেকেই হয়, ওখানে গিয়ে করে না, কলকাতা থেকেই হয়, কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হয়। তো মোহাম্মদ কালামের ভাই নাম রয়েছে, এমডি কালামের নাম রয়েছে, অনেক সিনেমা তুমি ইয়ে করে, এডিট করে। অনেক সিনেমা। তো তুমি দেখতে পাবে যে 'রাবণ' মুভি তিনি যেভাবে এডিটররা করেছে জাস্ট ফাটিয়ে হুম। দিয়েছে। এটা একদমই কিন্তু রাবণ, শুধু চেঙ্গিজ। 'চেঙ্গিজ' মনে হয় মালাই মালাই শাহ করেছে হ্যাঁ, হ্যাঁ, এডিটররা। চেঙ্গিজটা এমডি কালাম করেনি, হ্যাঁ, চেঙ্গিজটা মলয় সাহা করেছে। হ্যাঁ, এরকম। তো ভালোই লাগলো মোটামুটি তো আমরাও চাই যে এরকম ভালো একটা মুভি সবথেকে বড় অবদান হচ্ছে এডিটর। তো 'তুফান' মুভিতে কিন্তু কাস্টিং কিন্তু কিছু ভুল ছিল। তো এটা কিন্তু দেখেছি এটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। হুম। এডিটর কিন্তু সমস্যা ছিল। তো এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু দর্শকরা শাকিব খানের যে ভক্তরা আছে তারাও কিন্তু বাজে কথা বলেছিল যে এটা নিয়ে যে আরো বেটার হতে পারত যদি এডিটররা করত। তো এটা কিন্তু হয়নি। তো যাই হোক বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলাদেশের হলে এরকম একটা দর্শকদের ভালো মুভি উপহার দিয়েছে রায়হান রাফি। তো এটা তো সবথেকে ভালোই লাগলো। তো আমরা কথা বলতে যাই সুভাষটা জিদ্দার সাথে। তো দেবের যে মুভিটা আছে 'রঘু ডাকাত' তো এটা কি সবথেকে বড় বাজেট নিয়ে হাজির হচ্ছেন কি দেবে এবার হ্যাঁ, মুভিতে? সব থেকে বড় কথা। তো এটা তো অলরেডি যে আমরা দেখলাম যে কিছু আপডেটও শুনতে পেয়েছি গুঞ্জন যে 'খাদান' মুভির যে শুটিং অনুযায়ী শুরু হয়েছে। তো এরকম শুটিং না থাকলেও কিন্তু এটা বলিউড যে 'বাহুবলী' মুভি ছিল আমরা দেখতে পেয়েছিলাম যে বলিউড, তামিল এবং সাউথ সব জায়গায় রিলিজ দেওয়া হয়েছিল এবং 'বাহুবলীর' মতো বলে এই 'রঘু ডাকাত' মুভিটা শুটিং শুরু হবে। তো এটার বিষয়ে কি হ্যাঁ, বলবেন? ওই ভিএফএক্স এর পোরশন আছে এখানে সিনেমাটার মধ্যে, বাহুবলীতে যেরকম ভিএফএক্স এর পোরশন দেখেছি না, এখানেও অনেক মানে গ্রিন স্ক্রিনের শুট রয়েছে, ভালো বড় স্কেলে তৈরি হচ্ছে। তো এটাই ভালো লাগলো যে আমাদের যে 'রঘু ডাকাত' মুভি একটা ভালো একটা বক্স অফিস আনতে পারবে। তো 'খাদান' থেকে যদি এটা ভালো কালেকশন করতে পারে তাহলে নো দেবের ডাউট যে পুজোয় রঘু ডাকাতি এগিয়ে থাকবে। এগিয়ে থাকবে যেহেতু
সুভাষটা দেবের সাথে আর কোনো মুভির ক্লাশ নেই বা কোনো পাত্তা পাবে না। তিনি একাই রাজত্ব করছে। তো এই যে আমি দেখেছি যে বক্স অফিসে কিং যদি বলতে হয় তাহলে সেটা মনে হয় দেবেই আছে। হ্যাঁ, বক্স অফিস কিং দেবতা। দেবদাই। কারণ তিনি খাদান মুভি দিয়ে কিন্তু প্রমাণ করেছেন যে ২০ কোটি টাকার মতো বক্স অফিস এনে দিয়েছেন এবং হ্যাঁ। সুজিত দত্তার মতো একজন ভালো পরিচালক তিনি পেয়েছেন এবং গল্পও লিখেছেন। তো আমি সম্ভাবনায় শুনেছি যে দেবের খাদান মুভির গল্প দেবদা নিজে লিখেছেন। এটার বিষয়ে কি বলবি? এটা দিয়ে না, কি এটা দেবদা অনেক খাদানের গল্প লেখেনি। দেবদা খাদান মানে ইয়ে করেছে, মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছে, সৃজনশীল ভালোই পরিচালক। ভালোই লাগলো যে এরকম জিনিস। তো রঘু ডাকাতেও সুভাষটা রঘু ডাকাতেও দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছে। তো রুগু ডাকাতের গল্প চেঞ্জ করা হয়েছে। তো বারবার কিন্তু চেঞ্জ করা হয়েছে। তারা কিন্তু হ্যাঁ, রঘু ডাকাত তো ২০২১ সালে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ওই গোলন্দাজের সময়। তখন থেকে খাদানের ছবিটা আগে মানে হয়ে গেছিল। খাদানের আগের মুভি ছিল কিন্তু রুগু ডাকাত। তো তারা কিন্তু খাদান মুভিটা কিন্তু পরে আনে। খাদান মুভিটার পরে আনলেও কিন্তু খাদান মুভি কিন্তু রুগু ডাকাতের মুভি আগে কিন্তু শুটিং শুরু হয়। তো তারা হুম, রিলিজ হুম। দেয় যে তারা ভাবে যে খাদান মুভি যদি বক্স অফিস একটা ভালো আনতে পারে ভালো তাহলে আনতে কিন্তু পারে তাহলেই সবচেয়ে রঘু ডাকাতটা, হ্যাঁ। হ্যাঁ, ডুগু। তো এটাই কিন্তু ব্যাপারটা এরকম। যে রঘু তো ডাকাত দেখা এসবিএফ করতে চায়নি। প্রথমে যখন এসবিএফ এরকম দেখছিল বক্স অফিসে এরকম অবস্থা, তখন মানে কমার্শিয়াল সিনেমার দিক থেকে একটু চাপে পড়ে গেছিল এসবিএফ। তারপরে যখন খাদান দেখলো যে এরকম বক্স অফিস জিতবে, তখন তারা প্ল্যান করলো যে এসবিএফ করবে। তখন এসবিএফ রাজি হয়। তো এটাও আমরা চাই তো সুপারস্টার জিদ্দারও যেন আমরা একটা বড় বাজেটের মুভি বা বড় একটা সাফল্য যেন ধরে রাখতে পারে। এটা আমরা চাই যেন ভালো একটা মুভি দিয়ে কামব্যাক করতে পারে সুপারস্টার জিদ্দা। তো সুপারস্টার জিদ্দার এখন বাজে সময় যাচ্ছে, তো খারাপ সময় যাচ্ছে। তো মোটামুটি যে খারাপ সময় যাবে তাও না, তো ভালোই যাচ্ছে। তিনি কিন্তু এখন ভালো ছন্দে আছে, তো এটাও আমরা চাই। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সময় দেওয়ার জন্য। তো না, না, বাংলাদেশের থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো তোমার সাথে তো কথা বলে। তো দাদা সাপোর্ট কইরো। তো আমি চেষ্টা করছি তোমাদের মতো একদম, একজন একদম। আমার ইউটিউবার সাপোর্ট সবসময়, যারা নতুন তাদেরকে আমি সবসময় চেষ্টা করি আমার দিক থেকে যতখানি সাপোর্ট করবার। কারণ আমিও একটা সময় এরকম ভাবে শুরু করেছিলাম। আমিও অনেকজনের থেকে সাপোর্ট পেয়েছি, আবার অনেকজনের থেকে পাইনি। বাট আমি চেষ্টা করব মানে যারা নতুন শুরু করছে তারা ভালো রকম ভাবে সাপোর্টটা পাক। আর আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি সবসময় আছি। নো ডাউট। তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু তোমার ভিডিও অনেক দেখে যে রূপম দা তো অলরেডি সবাই চিনে গেছে। তো রূপম দাকে অলরেডি সবাই চিনো। তিনি কিন্তু অনেক আমার খুব যাওয়ার মানে ইচ্ছা, বুঝলে তো, বাংলাদেশ। এবার এখন যেরকম দেশের পরিস্থিতি বা রাজনৈতিক যেরকম অবস্থা বা ভিসার যেই সমস্ত জটিলতা, সেই সমস্ত জন্য মানে সব দিক থেকে একটা বাধা চলে আসছে। যার জন্য মানে বাংলাদেশ আমার অনেক দিন ধরে মানে ফার্স্ট যদি কোথাও যেতে ইচ্ছা করতো বাংলাদেশ, যার জন্য পাসপোর্টও তৈরি করলাম। বাট ওই ভিসার ইস্যুর জন্য যেতে পারলাম না বরবাদের সময়। এখন জানি না এটাই কি সমস্যা। হবে। যাওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে, বিশ্বাস করো। তো এমনি তোমরা মানে এটাই তুমি এমনি কোথায় বাংলাদেশে? আমি বাংলাদেশে আছি তোমার যমুনা ফিউচার পার্ক আছে। যমুনা ফিউচার আচ্ছা, পার্কের সাথেই আছি। এখানে যদি আচ্ছা, আসো আচ্ছা। কোনদিন তাহলে যমুনা ফিউচার পার্কে আসবে। অবশ্যই, দেখা হবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কল দিও। নক দিলে আমি অবশ্যই, তোমাকে অবশ্যই। রিসিভ করব, সমস্যা নাই। তো যদি হয় যে এরকম ইউটিউবার আমার ঘরে এসেছে বা আমার সাথে দেখা করেছে এর থেকে বেশি আর কিছু চাই না আমি। যদি এটা না, হয় না, না, বাস্তব। অবশ্যই দেখা হবে। আমি গিয়ে আমি বাংলাদেশ গেলে একটা ১ সপ্তাহের একটা ট্যুর করবো। মানে সব জায়গায় ঘুরবো আরকি। এটাই ইচ্ছা রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা। তোমার বাংলাদেশে আসার অনেক শুভেচ্ছা রইলো। একদিন হলেও ট্যুর করো বাংলাদেশে। তো এটাই চাই আমি। তো ভক্তরাও চাইবে তুমি বাংলাদেশে যদি আসো, ভক্তরাও কিন্তু তোমাকে দেখার অনেক অপেক্ষায় থাকবে এবং ভক্তরা কিন্তু দেখতে পাবে তোমাকে। তো এটা আমি নিশ্চয়ই চাই। কারণ তোমারও কিন্তু ফ্রেন্ডস কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ভালো একটা অডিয়েন্স আছে তোমার চ্যানেলে। এটা আমি অ্যাবসোলিউটলি দেখি যে তারাও হ্যাঁ, ভালো আমার একটা চ্যানেল তো মেক্সিমাম সব বাংলাদেশ থেকেই দেখে। সাকিব বাংলাদেশ। ভাইয়া যারা ইয়ে। আজ এই সাকিব ভাইয়ার নিয়ে যদি কথা না বলতাম বা সাকিব ভাইয়া ছাড়া এটা পসিবল হতো না। এটা সত্যি কথা, এটা মানতেই হবে। তো আমার চ্যানেলের দর্শক ইভেন অনেক জিদ্দার ফ্যানস রয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু তারাও দাদা সাপোর্ট করে। আমি শাকিব খানের ভিডিও আরকি কম আপলোড দেই। কারণ একটা জিনিস বুঝতে মানে একটা জিনিস মানে আঘাত হয় না যে আঘাতের জন্য কিন্তু আমি ভিডিও দেইনি। কারণ দেখো, শাকিব খানের কিন্তু একটা মুভি তৈরি করেছিল অনন্য মামুনের সাথে। তো সেটা হচ্ছে 'দরদ' মুভি। তো এটা নিয়ে কিন্তু ধর অনেক ট্রোল হচ্ছে। আমি অনেক ভিডিও দিয়েছি সুপারস্টার শাকিব খানকে নিয়ে। দর্শকরা ভালো সাপোর্ট করেছে। তো এইসব ভিডিও এক পর্যায়ে গিয়ে দেখেছি যে অনন্য মামুন যে আপডেটটা দিয়েছিল সে আপডেট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি। তো সেটা দেখলাম যে অনেক দর্শকরা মনে হয় গালাগালিজ করলো। তো এর থেকে কিন্তু শাকিব খান ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এরপর থেকে কিন্তু রায়ান রাবি যখন মুভি রিলিজ দেয়, তো রায়ান রাবির একমাত্র বলতে পারো যে রায়ান রবির ভক্ত হিসেবে বলতে পারো। তো ভালো একজন পরিচালক। তো তার মুভিরও আমি রিভিউ দেই এবং যেকোনো হতে পারে শাকিব খান, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, হতে পারে আরফান নিশো। যেকোনো সুপারস্টারকে নিয়ে রায়ান হুম। রাবি যদি কাজ করে তাহলে সেসব মুভি আমি রিভিউ দেই। তো এখন তোর তাণ্ডব মুভির রিভিউ দিয়েছি। তো এটার
অনন্য মামুন মনে যা করেছে তো এটার জন্য কিন্তু দর্শকদেরও কাছে ক্ষমা চেয়েছি আমি। তো এটার জন্য কিন্তু আর ভিডিও দেয়নি। তো এখন তো তোমরাও তো দেখেছো যে অনন্য মামুন কি করেছিল। তো শাকিব খানও কিন্তু অনন্য মামুনের একটা সাথে কিন্তু ব্লাফ ছড়িয়েছে। মানে আজকে হ্যাঁ, অনন্য অন্যের জন্য পুরো মেগাস্টারের কোথাও থেকে নাম খারাপ হতে পারত। তিনি করতে পারত। ব্লাফ কিন্তু ছড়িয়েছে ১ম থেকে। হ্যাঁ, প্যান ইন্ডিয়া করে একটা ব্লাফ ছড়িয়ে গেছে। এটার জন্য দেখেছি যাক যে আমি শাকিব উনাকে নিয়ে খুব একটা কথা বলতে চাই না। উনার না সঙ্গে আমি তো মিটও করেছি, দেখাও করেছি সামনাসামনি কলকাতায় যখন এসেছিল। যাই হোক আর কি আর বলব? ছাড়ো। যেটা হওয়ার হয়ে গিয়েছে সেটা কিছু নেই। তো দাদা তোমার অডিয়েন্স কেও বললো আমাকে একটু সাপোর্ট করতে এবং হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অনেকেই অবশ্যই। আমি আমার যারা তোমার চ্যানেলের যারা মানে দর্শক আরকি, আরিফুল ইসলাম ভাইয়ার চ্যানেলের যারা দর্শক, অবশ্যই বলব ভাইয়া ভালো রকমভাবে কাজ করে তোমরা সাপোর্ট করো এবং থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। সে জি, দিনে ১ টা হোক, ২ টো হোক ভিডিও দাও। প্রতিদিন চেষ্টা করো ভিডিও দেওয়া। আমি নিজেও যদিও বা জানি না পরবর্তীকালে পারব কিনা, মানে কতটা ইয়ে হবে। প্রতিদিন যেমন এখন ৫ টা, ৬ টা, ৭ টা বা ৩ টে ৪ টে ভিডিও দিচ্ছি। পরবর্তীকালে আমার হয়তো কাজ পড়ে গেলে হয়তো দিনে ১ টা ২ টো ভিডিও আসবে। তো হ্যাঁ, দিয়ে যাবো অবশ্যই এবং যারা নতুন আসছে আমি অবশ্যই বলব যে ভালো রকমের কাজ করো এবং অডিয়েন্স অবশ্যই ভালো লাগলে তোমাদের অবশ্যই সাপোর্ট করবে এবং আমি অবশ্যই আছি, সবসময় আছি। থ্যাংক ইউ দাদা। তো এটাই বলার ছিল। তো তোমার থেকে এটুকু চেয়েছি, এটুকুই পেয়েছি। তো এর থেকে আর বেশি কিছু চাই না। তো অনেক দিয়েছো, আমাকে সময় দিয়েছো। তো থ্যাংক ইউ, থ্যাংক ধন্যবাদ ইউ। দাদা। তো দেখা হবে আবার পডকাস্ট ভিডিও যদি কোনদিন সময় থাকে তো এটাই। একদম, একদম, ভাল একদম। অবশ্যই। খুব ভালো ভালো লাগলো। থাকবে দাদা, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও।